ইজ জাস্ট পার্ট অফ দ্য ডিল। তার সাথে যে ডিল হয়েছিল তার সহযোগিতার জন্য সেই জায়গাটাই এখানে এসেছে। আরেকটু স্পষ্ট হতে চাই আশিক রহমান, আপনি হয়তো পরে আরেকটু কন্টিনিউ করবেন এই প্রসঙ্গে, কিন্তু স্পষ্ট হতে চাই সেই কুশীলব কারা, সেই ডিলটা কি, আপনি যে ডিলের কথা বলছেন সেই ডিলটা। আমি আপনাকে সহজ উত্তর দিতে চাই। ধরেন আওয়ামী লীগের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলো, তার নামে জুলাই আগস্টে মামলা আছে, তিনি বিশ্বাসঘাতকতা করার পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, তাকে আপনি একদিনের জন্য জেলে না নেন, তাকে যদি আপনি জামিন না দেন, সে ফিরবে কিভাবে? এটা একটা উদাহরণ বললাম, এটাকে আপনার অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আপনি 2 বছর ধরে একজন লোককে ভিআইপি কাদায় যদি রেখেও দেন, তাকে যদি এখন ছেড়ে দিতে হয় যে ঠিক আছে ভাই যান, আপনার কাজ আপনি করছেন, ধরলাম আসসালাম আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, যেটাই আপনি বলেন, তাকে তো আপনাকে জেলে নিতে হবে, জেলে নিয়ে জামিন প্রার্থনা করে জামিন দিয়ে ছাড়তে হবে, এটাই নিয়ম। আপনি তো একদম অত নগ্ন ভাবে তো আপনি পারছেন না কাউকে রিহ্যাবিলিটেট করতে। মানে যে ডিল সেটা কি শেষ এখানে, নাকি আরেকটা যেটা শোনা যাচ্ছে যেটি এখন ডিল, আমি একটু জি ডিল শেষ, ডিল শেষ, জি আচ্ছা ডিল শেষ বলছেন আপনি। এবারে আমি জি তাহলে প্রশ্নটা করি, কারণ দর্শকেরও জানা দরকার প্রশ্নটা আসলে কি। সেটা হচ্ছে যে যেটি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, যেটির বিষয়ে সেই যে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এনসিপি নেতা বর্তমান সংসদ সদস্য যে সেনা প্রধান তাকে রেখেছিলেন, তিনি সার্জিস গিয়েছিলেন, তখন রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং প্রস্তাবের মধ্যে পরবর্তীতে তিনি ফেসবুকে লিখেছিলেন যে সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, এই দুজনের নাম, সাথে ব্যারিস্টার তাপসের নাম অবশ্য ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মানে ইনাদের নাম চিন্তা করা হচ্ছে বা পরিকল্পনার মধ্যে আছে। এবং এই সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা একই রকম দেখলাম আমরা ঘটনা। বাকি আওয়ামী লীগ নেতাদের জামিন হয় না, শুধু গ্রেপ্তারি হন। ইনারা গ্রেপ্তার হলেন এবং দ্রুত একটা জামিনের প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসলেন। ফলে সেটি কি একটা বাস্তবতার দিকে যাচ্ছে? মানে আচ্ছা, প্রথম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ or non-refined Aomi League, there is no such thing at this moment. There is only one Aomi League, and that is নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। সুতরাং যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাস করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাস করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে ততক্ষণ নন রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা, হ্যাঁ, বড় বড় ট্রেড ইউনিয়নের নেতারা, অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাই বোন, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সিম্পল অ্যানালিসিস আমি আপনাকে বলে দিলাম। কিন্তু সেটি আওয়ামী লীগকে করতে হবে, আওয়ামী লীগকে কি করতে হবে সেটি আপনি বলছেন, কোন এখানে রিফাইন্ড আওয়ামী লীগের প্রক্রিয়া চলছে কিনা সেই সম্পর্কে জানেন? আমি বলছি আপনাকে, কোনো প্রক্রিয়া চলছে না, চলবে না, আমি বলে দিচ্ছি, কোনো প্রক্রিয়া নাই রিফাইন্ড আওয়ামী লীগ, ফালতু বাজে কথা। সাবির হোসেন চৌধুরী সাহেব পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজ লোক, উনি বহুবার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, তিনি মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা বিএনপির রাজনীতিবিদ, তার সাথে ভোট রাজনীতি বলুন, এলাকার রাজনীতি বলুন করে একটা খুব মোটামুটি প্রতাপশালী শক্তিশালী জায়গায় আছেন। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের খেলাধুলার প্রাঙ্গণ থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, তিনি নিজে কারাবরণ করেছেন একেবারে বিরোধী দলের রাজনীতিতে, একেবারে বিরোধী দলের রাজনীতি, এবং দীর্ঘদিন কারাবরণ করে সেই কারাবরণের পরে আইনি মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন, শেখ হাসিনা তারপর ব্লেসিং ছিল, ওনার ডাকে আন্দোলন হয়েছে, তার মধ্যে তিনি বেরিয়ে এসেছেন। ওনার আওয়ামী নেতৃত্বের জায়গা আর পাশাপাশি আপনি শিরিন শারমিন ম্যাডামের নেতৃত্বের জায়গা যদি কম্পেয়ার করতে চান, এটা হয় না। শিরিন শারমিন ম্যাডাম ডেফিনেটলি খুবই ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ, তিনি প্রথম হয়েছেন মেধা তালিকায়, জীবনে কোনো দ্বিতীয় হননি, সব ঠিক আছে, কিন্তু পড়ালেখায় তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো সন্দেহ নাই। এখন রাজনীতি, যেই রাজনীতি এখন প্রয়োজন এই সংগ্রাম আন্দোলন মোকাবেলা করার জন্য, সেই রাজনীতিতে আসলে উনি কোন ডিভিশন পেয়েছেন বা পাবেন এটা বিচার্য বিষয়। তার থেকেও বড় কথা আপনাকে আবারও আমি বলতে চাই যে ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গা থেকে জনাব শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী, সেখান থেকে পীরগঞ্জের, উনি প্রথমে সংরক্ষিত আসনে এমপি, পরবর্তীতে যে নির্বাচনগুলো আপনারা বিতর্ক তোলেন, আমরাও মাঝে মাঝে বলতে চাই যে হ্যাঁ একটু ভালো নির্বাচন হতে পারতো,
সেই সব নির্বাচনে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঁচে থাকার জন্য বা প্রিভেল করার জন্য বা প্রজ্বলিত হওয়ার জন্য। সেই জায়গায় উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন আমি খুব মানে আই ডোন্ট নো, আমি বলতে চাই না। সেই জায়গা থেকে আপনি যত হাইপোথিসিস আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, প্রত্যেকটাকে আমি নাল এন্ড ভয়েড বলে তার মানে আগে ভাগে বলে যদি সামারি করে রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রক্রিয়া নাই। নো, আচ্ছা ইম্পসিবল। আচ্ছা, স্পষ্ট। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয় বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি আছে? এবার আপনাকে আমি বলছি, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন, যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই ৭১ সালের যুদ্ধের যে সত্যতা, তাকে একটা বিল পাস করলেন হাসতে হাসতে খেলতে খেলতে। এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। আমি আপনাকে একটা কোট বলি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনতেছিলাম, জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের দলের প্রেসিডেন্ট সদস্য সম্মানিত এবং সাবেক মাননীয় মন্ত্রী। তিনি বলছেন যে দলের সব নেতার মাঝে ঐক্য আসুক আর না আসুক, দলের সব কর্মীর মাঝে ঐক্য চলে এসেছে। তো ওনার কথাকে আমি ডাউট করতে চাই না, এটা নিয়ে ডিবেট করতে চাই না। আমি শুধু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। যখন আপনি নেতা কর্মী বেশি পার্থক্য করা শুরু করবেন, হ্যাঁ, তখন মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের কোনো নেতা ভেসে আসছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীও নেতা, একজন নেতাও কিন্তু কর্মী। এটা হচ্ছে আমাদের দলের একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশন। আর তার থেকেও বড় কথা কি, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ একটা লিমিটেশন আছে, আপনাকে আমি বলি। সেটা হচ্ছে কি, যে আপনি হাজার হাজার শত শত লোককে ডাকতে পারছেন না। তার মানে গত 17 বছরে চেহারা দেখে হোক, কারো তদবিরে হোক, টাকা পয়সার লেনদেনে হোক, নারীর লেনদেনে হোক, যেভাবে আপনি কমিটি দিয়েছেন কিনা, সেই কমিটির লোকের বাইরের লোককে তো আর আপনি এই লিমিটেড প্ল্যাটফর্মে ডাকতে পারছেন না। সুতরাং ঐক্য শব্দটা বলা ভালো, কিন্তু ঐক্য শব্দটা আসলে কতটুকু গভীরে গেল সেটা বোঝাটা তো খুব জরুরি। এখন আমার কাছে যেটা মনে হয়, আজকের যে আপনি আমাকে ডেকেছেন, আমি খুব কৃতজ্ঞ। আজকে পহেলা বৈশাখের এই দিনে বাংলাদেশের প্রত্যেক মানুষকে, বিশেষত আমার রংপুর মিঠাপুরের মানুষদেরকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। তাদের জীবন হোক রঙিন, তাদের জীবন হোক সুন্দর। কিন্তু ঠিক একই সাথে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, আমাদের জীবন রঙিন সুন্দর ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের মানুষের জন্য আমরা সংগ্রাম করতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করার যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্য দিয়েই তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কমিটি ধরে ধরে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দিয়ে তারা আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। এই টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ প্রথমে যে জায়গাটা এসেছি আমরা ঐক্য হচ্ছে কিনা সেটাও আমার প্রশ্ন। তবে আপনার কাছে যেহেতু জাহাঙ্গীর কবির নানকের কথা বললেন, আমি তারই একটি সাক্ষাৎকার দেখছিলাম, যে ভারতীয় সাংবাদিক অমল সরকারকে তিনি একটা সাক্ষাৎকারে, যেটা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে থাম্বনেইল করা হয়েছে, মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন, বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? জননেত্রী শেখ হাসিনা যেভাবে ফিরুক এটা তো সবাই চায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফিরুক এটা তো কেউ চায় না। হ্যাঁ, আমি আপনাকে বলি, গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েজ, এটা বাইবেলে বলা আছে, কোরআনেও বলা আছে, আমাদের আসমানি কুতুবরাতে আছে। আল্লাহ তাআলা খুব রহস্যজনক ভাবে অদৃশ্যে কাজ করেন। আমি একটা কথা বলি যে আওয়ামী লীগকে তো আল্লাহ তাআলা নিজে হাতে 5ই আগস্টে বাঁচিয়ে দিয়েছেন। কারণ 5ই আগস্টে যদি এই ঘটনা না ঘটতো, তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া কঠিন হতো। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, আওয়ামী লীগের যে বীরত্ব গাথা, স্বাধীনতার যে ইতিহাস, আওয়ামী লীগের যে আদর্শ এবং বঙ্গবন্ধু, এই সবকিছুকে আমরা হারিয়ে ফেলতাম খোদার ফজলে যদি 5ই আগস্ট না হতো। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, তার প্রতিবাদ করি, তা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, সব অন্যায়ের বিচার চাই। কিন্তু এটাও বাস্তবতা যে আমার প্রাণপ্রিয় সংগঠন
যাদের হাতে পড়ে গিয়েছিল বা যেই কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল হারিয়ে যেত যদি 5ই আগস্ট না হতো। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাআলা ওনাকে একটা সুযোগ দিচ্ছেন একেবারেই বঙ্গবন্ধুর মতো করে ফিরে আসার। এখন এই সুযোগ উনি গ্রহণ করবেন কিনা এটা আল্লাহ জানে আর উনি জানেন, তা আমি জানি না। কারণ হচ্ছে যদি আপনি মনে করেন যে 5ই আগস্ট হওয়ার পিছনে আপনার নিজস্ব কোনো লোকের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র ওরাই ছিল ভূমিকায়, তার মানে কি? তার মানে যেই লোকটা বেসিক ব্যাংক খালি করে ফেলছিল তাকে আপনি এনে আবার পুরস্কৃত করবেন। তার মানে যেই লোকটা বাংলাদেশ ব্যাংকে বসে গভর্নর হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, ওই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু একটু নেটের সমস্যা হচ্ছে, মানে আপনার আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ, এখন কোন তথ্যে আটকে যাচ্ছে আমি আবার যেতে বলি। না না, মানে কথাটা শোনা গেছে কিন্তু আপনার ভিডিওটা একটু আটকে যাচ্ছে মাঝে মধ্যে, এটা হচ্ছে সমস্যা। আপনি কন্টিনিউ করেন, আমরা পুরোটাই শুনেছি। এখন বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে একটু নেটের প্রবলেম হয়, সরি। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আয়নার দিকে তাকিয়ে যে প্রশ্ন করতে হবে যে আমরা পদ্মা সেতু করলাম, আমরা মেট্রো রেল করলাম, সারা দেশে এত ওয়ান্ডারফুল হাইওয়ে নেটওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা করা হলো। হ্যাঁ, উনি তো নিজে সিমেন্ট ঢালেননি বা রড দেননি, বাট ওনার পরিকল্পনা তো, ওনার মেধা, হ্যাঁ, এটা তো ওনার শ্রমের জায়গা, তাই না? এবং পুরা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি হলো, এত বড় কোভিড এর যে চরম সংকট, সেই সময় নেত্রী অটল চিত্তে দাঁড়িয়ে থাকলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে এই সমস্যা আমরা সমাধান করলাম বা আমরা মোকাবেলা করলাম, তাই না? এবং টিকার ব্যবস্থা করা হলো। আমি বলে শেষ করতে পারবো না উনি এত কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে তো নিজ সময়ে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু করার পরে কেন আমার আজকে এই জায়গায় আসতে হলো। তার মানে আপনার আশেপাশে কিছু লোক তো ছিল যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি 5ই আগস্ট না হতো তাহলে এই লোকগুলোর তীব্রতা আরো বাড়তো, সেই তীব্রতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মহিমার জায়গা ম্লান হয়ে যেত, তার যে ভালো করার ইচ্ছা সেটা আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতো। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে হলেও ওনাকে তো এই সুযোগটা নেওয়া উচিত, এই সুযোগে এই চোর ডাকাইত বদমাইট বাটপার গুলাকে যেভাবে হোক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের দরকার নাই, অন্য কোনো আওয়ামী লীগের দরকার নেই। তবে হ্যাঁ, জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, শুধু তাই না, বাংলাদেশের জনসাধারণ এমনকি বিএনপি নেতা কর্মীরাও জানে যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য। এটার কারণ কি? মানে শীর্ষ নেতাকে চান, মানে শেখ হাসিনাকে চান, কিন্তু তারপরে শীর্ষ নেতাকে চান না, বা শীর্ষ নেতাকে চান না কিন্তু শেখ হাসিনাকে চান, এটার কারণ কি? না, বুঝাই দিই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দেশের জনসাধারণ এবং বিএনপিরও নেতা কর্মীরা এটা বোঝেন, জামাতও বুঝে যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হইলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন ক্যারিজমা এবং রক্তের সাথে তো যুক্তি তর্ক চলে না, প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নাই। আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে প্রয়োজন, সবকিছু নিয়ে যুক্তি তর্ক আমরা করতে যাব না। কিন্তু এই যে গোপাল ভার কয়েকটা তৈরি হয়েছিল 17 বছর ধরে, এগুলোকে মানুষ দেখতে চায় না, এটা রিয়েলিটি। আমি আজকে এই দলে, আপনি বিশ্বাস করেন, আমি তো বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো কথা আপনার অনুষ্ঠানে বলি না। বিশ্লেষণ করা লাগে, অনেক কিছু প্রশ্ন করার উত্তর দিই। শেখ হাসিনার তো সময় নাই আমার টকশো শোনার, আমার ওনার চোখে আমি একরে ছোট বাচ্চা। হ্যালো, হ্যাঁ, তুমি আমার টকশো দেখবেন কেন? সুতরাং উনি যে রিপোর্ট পায়, সেই রিপোর্টে আমি যে দুষ্টু নেতাগুলোর বিরুদ্ধে কথা বলি, ওই রিপোর্টটা উনি পান, এজ ইফ আমি ওনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু ব্যাপারটা তা না। আওয়ামী লীগের কালচার হচ্ছে আপনি যখনই সত্য কথা বলবেন, এখানে কিছু দুষ্ট লোক আছে নিজের অবস্থা রাখার জন্য, ভালো রাখার জন্য, তারা ম্যানিপুলেট করে নিজের মতো করে বানিয়ে আমাদের যে সর্বোচ্চ নেত্রী তাকে বলার চেষ্টা করে। তাতে যে খুব কাজ হচ্ছে সেটা না, আমি আমার কাজ করে যাব। আমি শুধু আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষের এখন ফার ক্রাই হচ্ছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগে এই যে দ্বিতীয় তৃতীয় স্তরের যে টাউটবাটপার গুলো, এগুলোকে দেখতে চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু একটু জানতে চাই আপনার কাছে যে তিনি এই যে দুষ্টু লোকটা তাকে রিপোর্ট করেন, এবং এটা আমি বিভিন্ন আরো নেতাদের কাছ থেকে অনেক সময় শুনেছি যে এই দুষ্টু লোকের রিপোর্টেই তিনি কনভিন্সড হয়ে যান, তার কি নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা সেগুলো কি খুব খাটে না? আছে, আমরা আশায় আছি, নিশ্চয়ই আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় আছে। আপনি আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ধরেন
স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে তারা আশায় আছে, যারা উপজেলা নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে তারা আশায় আছে, যারা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যে কোনো পর্যায়ের কমিটি করতে গিয়ে প্রতারিত বোধ করেছেন তারা আশায় আছেন। হ্যাঁ, ধরেন ঢাকায় যারা আদিবাসী ভিত্তিক রাজনীতি করেন, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, স্থানীয় রাজনীতিতে যাদের জীবনের সবকিছু, তারা যখন মনে করেন যে বঞ্চিত হয়েছেন এই স্থানীয় রাজনীতির খেলায়, তারা আশা করেন যে পরিবর্তন দেখতে পারবেন। আমিও আশা করি, আপনিও আশা করেন, কে আশা করে না? কারণ আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি সঠিক সিদ্ধান্ত একবার নিয়ে ফেলে তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য ভালো, এখানে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। আমি আপনার ছোট একটা উদাহরণ দেই, আমরা তো আবেগী, তাই না? এই শামসুল ইসলাম টুকু সাহেবের সাথে আমার এমন কোনো খাতির নেই, উনি আমাকে খুব রিগার্ড করেন। উনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সবসময় খুব সম্মান করেন। হ্যাঁ, কারণ উনি মনে করেন যে আমি যে কথাগুলো বলি ওগুলা প্রাসঙ্গিক। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি। চিন্তা করেন, একটা লোক, তাকে মামলা দেওয়া হবে, তার ছেলের ক্ষতি করা হবে, তার সহায় সম্পদের ক্ষতি করা হবে, তাকে মেরে ফেলা হবে, সকল ভয় থাকার পরে সে রিজাইন করে নাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ থেকে। আপনি আমাকে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন নেতা, কয়জন কর্মী তার পক্ষে পোস্ট দিয়েছে, কয়জন তাকে হিরো বানিয়েছে?